প্রিয় দর্শক, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24 এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শনিবারের নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রহলা। দর্শক, আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে এই সময়ের জ্বর করোনা না ডেঙ্গু, দুটি রোগ নিয়েই এখন আমরা সচেতন হয়ে উঠছি ধীরে ধীরে। তবে কোনটি হচ্ছে এবং কোন কারণে জ্বর আসছে, এই বিষয়টি আমাদের এখন গুরুত্ব দেওয়ার সময় এসেছে। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর আবিদ হোসেন মোল্লা, বিভাগীয় প্রধান, শিশু বিভাগ, বারডেম হাসপাতাল। আমাদের সাথে আরও আছেন ডক্টর সারাবন্ত হুরা, সহযোগী অধ্যাপক, শিশু বক্ষব্যাধি বিভাগ, ঢাকা শিশু হাসপাতাল। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। শুরুতেই আপনার কাছে আসতে চাই, এখন আমরা আসলে যেটা দেখছি, করোনার একটি আতঙ্ক তো 1.5 বছর ধরে আছেই, তার সাথে সাথে এখন আমরা ডেঙ্গুরও এক ধরনের প্রকোপ দেখতে পাচ্ছি। যখন আমরা করোনা না ডেঙ্গু এই প্রসঙ্গে আসছি, করোনা আসলে শিশুদের হয় কি না এই ব্যাপারটি আমাদের প্রথমে জানার বিষয়। যদি একটি শিশুর জ্বর আসে, কতভাগ ক্ষেত্রে আপনারা দেখছেন যে সেই শিশুটির জ্বরের কারণ আসলে করোনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো যে বাচ্চা জ্বর আসছে, অভিভাবকরা মাথার ভিতরে করোনার সম্ভাবনা নিয়েছেন কিনা, নেওয়াটাই জরুরি। তবে প্রাপ্তবয়স্কের সাথে যদি আমরা তুলনা করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় তাদের আক্রান্তর হার, শিশুদের আক্রান্তর হার তুলনামূলকভাবে অনেক কম, এবং এই রোগের ব্যাপকতা, তার জটিলতা এবং মৃত্যু হার সেটাও কিন্তু অনেক কম। এবং একই সাথে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো ডেঙ্গু যে সমস্যাটা। তো করোনাটা দেখা যাচ্ছে যে গত বছর আমাদের দেশে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আসার পরে ঘুরে ফিরে কিন্তু সমস্ত বছর ব্যাপী কিন্তু হচ্ছে। সুতরাং এর কিন্তু কোনো সিজনাল ভ্যারিয়েশন নাই যে এই সময় বেশি হবে ওই সময় কমে, সব সময় কম বেশি আছে, শীতকালেও গরমকালে সব সময়। কিন্তু পক্ষান্তরে ডেঙ্গু যেটা, সেটা কিন্তু একটা বিশেষ সময় আসে বছরে, যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানি জমে থাকে, যেখানে এডিস মশার বংশবিস্তার হয় এবং তার কামড়ে বয়স্কদের পাশাপাশি শিশুরা কিন্তু অনেক বেশি আক্রান্ত হয়। দুটোর ভিতরে যদি আমরা তুলনামূলক আলোচনায় যাই, আমার তো মনে হয় যে করোনার থেকে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার শিশুদের অনেক বেশি। এর মধ্যে আমাদেরকে একটু যদি বলতেন যে বয়স, করোনার ক্ষেত্রে কোন বয়সী রোগী, যেমন আমরা আসলে যদি চারপাশে মানুষজন দেখি, তারা যখন একেবারে ছোট শিশুদের জ্বর আসে তখন আসলে করোনার ব্যাপারটা মাথায় রাখেন না, যেটা আপনিও বলছেন যে বাবা মা আসলে বুঝছে কিনা করোনা হতে পারে। কোন বয়সী করোনার রোগী আপনারা পেয়েছেন শিশুদের ক্ষেত্রে? এই যে নবজাতকের পরের থেকেই শুরু করে আমরা কিন্তু করোনা রোগী পেয়েছি, সুতরাং বয়সের কোনো ভেদাভেদ নাই। তবে একটা বিষয় হলো এই যে সমস্ত বাচ্চারা করোনাতে আক্রান্ত হয় তাদের রোগ জীবনের কিন্তু সরাসরি আমাদের শ্বাসনালীর ভিতর দিয়ে, লাংস হলো তাদের প্রধান পোর্ট, যে সেখানে তাদের পৌঁছাতে হবে। করোনা ভাইরাসের ডেস্টিনেশন কিন্তু ওখানে, পরবর্তীতে সেখান থেকে অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে। তো সুতরাং এটা আমাদের বাচ্চাদের হয়েই থাকে, এবং তাদের ভিতরে আমি একটু আগে বলছিলাম জটিলতা অনেক কম। তবে যে সমস্ত বাচ্চারা অন্যান্য আনুষঙ্গিক শারীরিক সমস্যা নিয়ে ভুগে, যেমন অনেক বাচ্চাদের এখানে ডায়াবেটিস আছে, অনেক বাচ্চার জন্মগত হার্টের ত্রুটি আছে, নিউরোলজিক্যাল প্রবলেম আছে, কিডনি প্রবলেম আছে, ম্যালনিউট্রিশন আছে, মানে বংশপরম্পরে যে শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থায় ঘাটতি আছে, এই সমস্ত বাচ্চারা যাদের অ্যাসোসিয়েটেড কোমরবিডিটি আছে, তাদের কিন্তু করোনা হলে কিন্তু আমাদের একটু বাড়তি সতর্কতা লাগবে। কারণ সেক্ষেত্রে কোভিডের যে জটিলতা এবং মৃত্যুহার কিন্তু যাদের ওই রকম কোমরবিডিটি নাই তাদের থেকে কিন্তু অনেক বেশি। তাহলে এখানে পরিষ্কার করে বলা দরকার যে আমরা যদি আলোচনায় যাই, বয়স্কদের থেকে বাচ্চাদের আক্রান্তের হার তুলনামূলকভাবে কম, জটিলতার হার, মৃত্যু হার তুলনামূলকভাবে কম। কিন্তু তার বাচ্চার সাথে যদি আনুষঙ্গিক কোমরবিডিটি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এইটা হলো করোনা সম্পর্কে। আর দ্বিতীয় যে জিনিসটা হলো যে এডিসের কথা আমরা বলছিলাম, দুটোই কিন্তু ভাইরাল ইনফেকশন, তো দুটোর পোর্ট অফ এন্ট্রি কিন্তু আলাদা। তো ডেঙ্গুর যে ভাইরাসটা, সেই ভাইরাসটা কিন্তু মশার কামড়ের মাধ্যমে একজন বাচ্চার শরীরে প্রবেশ করে, এবং তার কিন্তু কোনো ডেস্টিনেশন কিন্তু স্পেসিফাইড না। তার কিন্তু একটা জায়গায় কিন্তু সে ঢোকে, সেটা হলো শরীরের যে আমাদের রক্তনালী আছে, এই রক্তনালীকে কিন্তু সে আক্রমণ করে, এবং সেখানে যে ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, তার মাধ্যমে কিন্তু ডেঙ্গুর রিলেটেড সমস্ত প্যাথোলজিগুলো ঘুরে। যেমন হলো ওই রোগ জীবাণু যখন ভাইরাসটা যখন রক্তনালীকে আক্রমণ করে, তখন রক্তনালীর ভিতর থেকে যে পানি থাকে, যেটা প্লাজমা বলি আমরা, সেটা কিন্তু আস্তে আস্তে লিক হয়ে যায়,
লিক হয়ে গেলে বাচ্চার রক্তচাপ কমে যায়, এবং যত সমস্যা হলে এই রক্তচাপ কমে যাওয়ার জন্য সেখান থেকে তার শকে চলে যায়, তার কিডনিতে আক্রান্ত হয়, ইত্যাদি নানান প্রবলেম। দ্বিতীয় যে জিনিসটা হয়, এই ভাইরাসটা এই রক্তনালীর ভিতরে যে আমাদের লোহিত কণিকা আছে, শ্বেত রক্ত কণিকা আছে, অনুচক্রিকা আছে, এর ভিতরে ক্যাটাগরিক্যালি লোহিত রক্তকণিকা এবং শ্বেত অনুচক্রিকা যেটা, এই দুটোকে কিন্তু ভেঙে ফেলে। আর এই যে পানিগুলো বেরিয়ে গেল রক্তনালীর থেকে, এই পানিগুলো কিন্তু সমস্ত শরীরে বিভিন্ন জায়গায় যেখানে পটেনশিয়াল স্পেস আছে, যেমন পেটের মধ্যে আছে, লাংসের চারিপাশে আছে, হার্টের চারিপাশে আছে, এই সমস্ত জায়গায় কিন্তু পানিটা জমে যায়। আর রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় অন্যান্য যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে আসে। তাহলে সামগ্রিকভাবে এই যে সাইকেলটা, এই সাইকেলটার মাধ্যমে সেখানে একটা রক্তচাপ কমে যায়, শকে চলে যায়, বাচ্চা মারা যেতে পারে, প্লেটলেট কাউন্ট কমে গেল, এবং রক্ত জমাট বাঁধার যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো কমে গেলে কিন্তু রক্তপাত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তো এই দুটো জায়গায় কিন্তু আমাদের খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়। সুতরাং অভিভাবকদের জন্য আমার যে মানে উপদেশ, সেটা হলো জ্বর আসছে, বর্তমান প্রেক্ষাপটে করোনার সম্ভাবনায় মাথায় রাখবেন, ডেঙ্গুর সম্ভাবনা মাথায় রাখবেন। তবে ডেঙ্গু আগামী শীতকালের দিকে আস্তে 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 কমে গেল, ইতিমধ্যে কমা শুরু হয়ে গেছে বৃষ্টি কমে যাওয়াতে। জি, এবার একটু আপনার কাছে আসতে চাই। আমরা যখন জ্বর নিয়ে কথা বলছি তখন আসলে করোনা অথবা ডেঙ্গু দুটোর জ্বরের সাথে সাথে আর কি কি উপসর্গ থাকবে এবং জ্বরের ক্যারেক্টারিস্টিকগুলো কেমন হবে, যাতে একজন বাবা মা তারা আসলে দেখে কিছুটা হলেও আইডিয়া করতে পারেন, এ ব্যাপারে যদি আমাদেরকে আলাদা করে বলতেন। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়ের জন্য। এই সময় যেমন একটা করোনা তো আমরা অনেকদিন ধরে 1.5 বছর ধরেই ভুগছি, এর মাঝখানে হঠাৎ করে আবার গত 1.5 মাস ধরে চলে আসছে ডেঙ্গু। বাবা মারা একেবারেই প্যানিক হয়ে আছে, নিজেদের তো আছে, যখন বাচ্চাদের যখন জ্বর আসে তখন অস্থির হয়ে যাচ্ছে যে আসলে কি এটা ডেঙ্গু নাকি করোনা। তো প্রথমে আমি বলি যে ডেঙ্গুর যে জ্বরটা, সেই জ্বরের সঙ্গে প্রচণ্ড রকম হাত পা ব্যথা, মাথা ব্যথা, মাসেল ব্যথা, আরেকটা বলে রেট্রোঅরবিটাল পেন, মানে চোখের পিছনটা ব্যথা, অনেকেই বলে যে মাথা ভার লাগছে। সাধারণত শুধুমাত্র যদি ডেঙ্গু থাকে তাদের হচ্ছে কাশি সর্দি হওয়ার পসিবিলিটি কম, শুধুমাত্র এগুলোই প্রবলেম হচ্ছে। আরেকটা যেটা খুব ভয়ঙ্কর কথা, 2 থেকে 3 দিনের মধ্যে একটা হাই গ্রেড ফিভার থাকে, ডেঙ্গু জ্বরটা হঠাৎ করে হয় এবং প্রচণ্ড জ্বর, ইভেন এটা 105-6 পর্যন্ত উঠে যেতে পারে। তো এই জ্বরটা না 2 থেকে 3 দিনের মধ্যে ভালো হয়ে যায়। ঠিক যখন ভালো হয়ে যায় তখনই বাবা মা ভাবে কি যে যাক মানে ডেঙ্গু ভালো হয়ে গেছে, কিন্তু প্রবলেমটা অ্যাকচুয়ালি শুরু হয় সেখান থেকে। আর তখনই যে স্যার যেটা বললেন যে ভাস্কুলার পারমিবিলিটিটা বেড়ে যাওয়ার জন্য যেই শকের হয়, সেটা অ্যাকচুয়ালি 4 ডেজ অনওয়ার্ডস হয়, যখন অ্যাফিব্রাইল ফেজে থাকে তখনই র্যাশটা ওঠে। আর করোনার জ্বর যদি বলি, এখনের করোনার জ্বরটা যেটা হচ্ছে খুবই ভেরিয়েবল, যেমন একদিনের জ্বর, হালকা জ্বর, জ্বরও নাই, কিংবা প্রচণ্ড জ্বরের সঙ্গে হাত পা ব্যথা, এটাও হচ্ছে। আগের আমরা যে ফার্স্ট দিকে যখন আমরা দেখেছি যে একটা ফ্যামিলিতে বড়রা আক্রান্ত হলে তো ছোটরা হয়তো বা সবাই আক্রান্ত হয়নি, প্রথমবারে আমরা এটা দেখেছি। বাট আমাদের সেকেন্ড যে ফেজ চলছে, এখনই যে ডেল্টা ভ্যারিয়েন্ট চলছে, এখানে কিন্তু আমরা দেখছি যে একটা ফ্যামিলিতে করোনা যখন হচ্ছে একেবারে নবজাতক থেকে শুরু করে সবারই এবার হচ্ছে, ইভেন করে হচ্ছে গর্ভবতী মা এবং তার গর্ভের সন্তান জন্মের পরেও আমরা দেখতে পেয়েছি। সেক্ষেত্রে করোনা ভাইরাসের দ্বারা যদি জ্বরটা হয় তাহলে সর্দি কাশি তো থাকবে, একটু বড় বাচ্চারা বলতে পারে তাদের নাকের গন্ধ চলে গেছে, ছোট বাচ্চারা বলতে পারে না। দু ক্ষেত্রেই করোনা এবং ডেঙ্গু দু ক্ষেত্রেই হচ্ছে পেট ব্যথা, বমি এগুলো হতে পারে, ডায়রিয়া হতে পারে। কিন্তু যদি করোনার চেয়ে ডায়রিয়া, ভমিটিং এই ব্যাপারগুলো খুব বেশি মারাত্মক বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে ডেঙ্গু। কারণ যে ডেঞ্জার সাইন যেগুলো দেখে বোঝা যাবে যে আমার বাচ্চাটা হচ্ছে শকে চলে যেতে পারে কিংবা খারাপ হয়ে যাচ্ছে, সেগুলোর মধ্যে কিন্তু এই সিমটমগুলো আসছে। যেমন হঠাৎ করে একটা বাচ্চার জ্বর হয়েছিল 2 দিন, এখন অ্যাফিব্রাইল, বাবা মা খুব খুশি, বাট বাচ্চা দেখছে যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিংবা বাচ্চাটার ব্যবহারে কিছু চেঞ্জ হচ্ছে, যেমন অতিমাত্রায় চঞ্চল কিংবা একদম নেতিয়ে পড়ছে, কিংবা দাঁতের মাড়িয়ে দাঁত ব্রাশ করতে গেছে হঠাৎ করে একটু দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ছে, কিংবা প্রস্রাবের কালারটা চেঞ্জ হয়ে গেছে, স্টুল দিয়ে একটু রক্ত যাচ্ছে, এরকম কিছু, হাতে পায়ে গুড়ি হচ্ছে, কিংবা প্রচণ্ড বমি, যেই বমি ইন্ট্রাক্টেবল ভমিটিং, পেট ব্যথা, পেটটা ফুলে যাচ্ছে যদি, এবং হঠাৎ করে দেখা যাচ্ছে বাচ্চা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, যদি এই লক্ষণগুলো দেখা যায় এবং বাচ্চা নিস্তেজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু 1 মিনিট 1 সেকেন্ডও তখন কিন্তু খুব ইম্পর্টেন্ট, একেবারেই কাছে যে মানে পার্শ্ববর্তী যে ডক্টর কিংবা হসপিটাল আছে নিয়ে যেতে হবে। প্রবাবলি এই সমস্ত সিমটম হচ্ছে বাচ্চার শকের সিমটম হতে পারে। ডেঙ্গুর ক্ষেত্রে হয় কি,
খুব না ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়, মানে ওই যে 3 days অনওয়ার্ডসে যে শকে চলে যাবে সে কিন্তু সময় দেয় না, একদম বাচ্চা খারাপ হয়ে যায়। এবং এবার আমরা যেটা দেখছি, করোনা ভেবে বাচ্চারা বাবা মা বাসায় বসে আছে যে হয়তো হোম ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে, কিন্তু 3 দিন 4 দিনে বাচ্চা যখন খুব খারাপ হয়ে যাচ্ছে, আমাদের কাছে এবার কিন্তু বাচ্চাদের মর্টালিটি বেশি এবং হসপিটালাইজেশন রেট এবং আইসিইউতে ভর্তি বেশি। কারণ কি? এটার কারণে। কাজেই আমার হচ্ছে পরামর্শ, যদি ডেঙ্গু জ্বর বা করোনা এই সময় যেটাই হোক না কেন, প্রথম 3 দিনের মধ্যে আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে। কারণ NS1 যে টেস্টটা আমাদের কিন্তু 4 ডে থেকে এটা আর পজিটিভ পাওয়া যাবে না। তখন বাবা মার আবার কি জ্বরও নাই, NS1ও নেগেটিভ, তাহলে আমার বাচ্চা ডেঙ্গু নাই, এই যে একটা ফলস বিলিভ চলে আসে, তখন কিন্তু বাচ্চারা খারাপ হয়ে যায় এবং আইসিইউতে ভর্তি করতে হয়। কাজেই প্রথম 3 ডেজের মধ্যে আপনার ফ্যামিলিতে কারো যদি করোনা হয়ে থাকে, আপনার বাচ্চার জ্বর হয়েছে, করোনা টেস্ট করেন। যদি আপনার বাচ্চার কারো জ্বর নাই, সবাই হেলদি আছে, বাট বাচ্চার জ্বর হচ্ছে, সিবিসি একটা, NS1 প্লিজ এ দুটো করে অ্যাটলিস্ট দেখেন, না হলে কিন্তু এবারের কিন্তু দেখা যাচ্ছে মর্টালিটি বেশি বাচ্চাদের ক্ষেত্রে। তার মানে 3 দিনের মধ্যে এই পরীক্ষাগুলো করা খুবই খুবই জরুরি, যে বিষয়টা। এবারে আবার একটু স্যার আপনার কাছে আসতে চাই। আমরা আসলে করার কথা বলছি যে 3 দিনের মধ্যে পরীক্ষাটি করতে হবে, এটা খুবই জরুরি। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাবা মারা এই যেটা উনিও বলছিলেন যে 3 দিন পর্যন্ত তারা অপেক্ষা করেন, তারপরে খারাপ হয়ে যায়, সেরকম একটি ব্যাপার। সতর্ক করার জন্য এই 3 দিনের মধ্যে আসলে জ্বর কতটুকু জ্বর আসলে, বা আর শুধুমাত্র জ্বর যদি কারোর 100 থাকে বা 101 বা হালকা একটু জ্বর, সাথে আর কোনো উপসর্গ নেই, সেক্ষেত্রে ওনারা কি করবেন? তখনও কি ওনারা টেস্ট করবেন কিনা, এই ব্যাপারটা যদি বলতেন। কারণ অনেকেই ভাবেন যে হ্যাঁ আমরা তো শুনেছি আরও অনেক কিছু হবে, তাহলে আমরা টেস্ট করতে যাব। এই ব্যাপারটা যদি একটু দর্শকদেরকে পরিষ্কার করেন। কথা পরিষ্কার, জ্বর হয়েছে, জমাট কমাতে হবে। সে 100 ডিগ্রি হোক, 101 ডিগ্রি হোক, জ্বর কমানো ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। কিন্তু প্রশ্নটা হলো এখানে দুটো জিনিস ঘুরে ফিরে আসছে। এর সাথে গায়ে ব্যথা থাকুক, মাথা ব্যথা থাকুক, এটা থাকুক, সেটা থাকুক কি, প্যারাসিটামল দেন, জ্বর কমে যাবে। কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, একটা সময় ছিল ডেঙ্গু মানে প্লেটলেট কাউন্ট কমে গেছে। আমরা আমাদের সময় 2000 সালে আমরা দেখেছি লোকজন দৌড়াইতেছে, কোথায় যাচ্ছেন ভাই? প্লেটলেট, কেন? ডেঙ্গু, এরকম ছিল। কিন্তু আসলে সেই যে চিন্তাধারাটা, তার থেকে আমাদের শিফট করতে হবে। এখানে একটা কথা আমরা কিন্তু বারে বারে বলছি, ডেঙ্গুর ডেঞ্জার হলো ফলিং অফ ব্লাড প্রেশার, শক। তা সেইটার জন্যে মা বাবারা বাসায় প্যারাসিটামল দিয়ে গোসল করা, খাওয়া দাওয়া করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু মাথার ভিতরে রাখতে হবে ডেঙ্গুর সম্ভাবনা। এবং সেটা রেখে এই সময় আমাদের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, শক প্রিভেনশনের জন্য কি করণীয় আছে বাসায়? করণীয় আছে একটাই, বেশি করে লিকুইড দেওয়া। কি লিকুইড? এর মধ্যে আমরা পানি খাই, ডাবের পানি খাই, শরবত খাই, ফলের রস খাই, ইত্যাদিতে অনেক কিছুই খাই। কিন্তু এখানে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো খাবার স্যালাইন। কারণ এই খাবার স্যালাইনের মধ্যে যে লবণ থাকে, এটা একটা মানুষের, একটা শিশুর ব্লাড প্রেশার স্টেবল রাখতে সহায়তা করবে। সুতরাং মেসেজ হলো এইটাই, প্যারাসিটামল আপনি দেন, 100 দেন, নাহলে 101 দেন, কোনো সমস্যা নেই, শরীরটা মোছাই দেন, গোসল করিয়ে দেন, অন্যান্য সব পরিচর্যা আপনি করেন। কিন্তু প্লিজ একদম ভুলে যাবেন না বেশি করে লিকুইড খাওয়ানোর জন্য, এবং সেই তালিকায় যেন খাবার স্যালাইনটা অবশ্যই থাকে। এটা হলো প্রথম কথা। 2 নম্বর হলো যে না, এর সাথে অন্য সমস্যা আসুক, ওটা আসুক, 2 দিন পরে করি, এখন সেই সময় নাই। একটা সময় ছিল যে আমরা ঠিক আছে 2 দিন আপনি দেখেন, 3 দিন দেখেন, তারপরে পরীক্ষা নিরীক্ষা করা যাবে। কিন্তু এখন ডেঙ্গুর ক্যারেক্টারিস্টিক্স কিন্তু অন্যরকম। এখানে যদি আমাকে ডায়াগনোসিসটা ধরতেই হয়, রোগটা যদি ধরতেই হয়, তাহলে কিন্তু যত আর্লি আমি টেস্টটা করব, যে NS1-এর কথা সারাবন বললেন, সেটা কিন্তু আর্লি করতে হবে। কারণ যত দেরি হবে তত এটা পজিটিভ কেস কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো সেই জন্য ফলস নেগেটিভ বলে ওটাকে। তো সেই জন্য আমরা চেষ্টা করবো 48 ঘন্টার মধ্যে এই টেস্টটা করতে হয়, তাহলে মোটামুটি 90 থেকে 92% পজিটিভ কেসে আমরা এই টেস্টটা পজিটিভ পাবো। এরপরে যত সময় যাবে তত কম। আর এরপরে এইটাই অ্যাকচুয়ালি দরকার। আর 2 নম্বর হলো রক্তের ভিতরে আমরা যেটা বলেছিলাম যে প্লেটলেট এবং WBC কাউন্ট কমে যাচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় NS1 যেটা ডেঙ্গুর জন্য নির্ধারিত পরীক্ষা, সেটা নেগেটিভ হলেও আমরা ওখানে কিন্তু একটা ক্লু পাই যে আচ্ছা WBC কাউন্ট কমে গেছে, প্লেটলেট কাউন্ট যা স্বাভাবিক থাকে তার থেকে কমে গেছে। তখন আমরা চিন্তা করি এই কেসটা তো ডেঙ্গু না, নাকি অন্য কিছু। তো ডেঙ্গুর সম্ভাবনা যেহেতু তাকে থাকছেই, সেই জন্য তাকে বাড়তি নজর দিয়ে প্রয়োজন হলেও তাকে অ্যাডমিশনে আন্ডার সুপারভিশন রেখে তাকে চিকিৎসা দিই। কারণ কোনো সময় ক্ষেপণ করা যাবে না এবং কোনো রকম অবহেলা করা যাবে না, বিকজ ইট ইজ ডেঙ্গু। যেটা বলেছিলে এটা বজ্রপাতের মতো আসে, আবার ভালোভাবে ম্যানেজ করতে পারলে আবার খুব কুইকলি ভালো হয়ে যায়।
তো সুতরাং এই জায়গাটা আমাদের খুব খেয়াল করতে হবে। জি, আপনাদের দুজনের কাছ থেকে আরও অনেক কিছু জানার আছে, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরলাম বিরতির পরে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে এই সময়ের জ্বর করোনা না ডেঙ্গু। আমাদের সাথে অতিথি হিসেবে আজকে আছেন অধ্যাপক ডক্টর আবিদ হোসেন মোল্লা এবং আরও আছেন ডক্টর শারাবন্ত হোরা। আরও একবার আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। আপনার কাছে এবারে আসতে চাই এবং প্রথমে যে বিষয়টি নিয়ে এবারে জানতে চাই, আমরা দেখা যাচ্ছে জ্বর হলে এখন করোনার পরে আমরা ডেঙ্গু নিয়ে কিছু কথাবার্তা শুনছি, আমরা পেপারে দেখছি যে ডেঙ্গু বাড়ছে বা ডেঙ্গুর আক্রান্তের হার বাড়ছে, এরকম কিছু খবর দেখে আমরা কিছুটা হলেও আইডিয়া করতে পারছি ডেঙ্গু বাড়ছে। জ্বর হলে কিন্তু বাচ্চাদের করোনা বা ডেঙ্গু ছাড়াও আরও কিছু রোগ হবার সম্ভাবনা থাকে। এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন, কারণ সবারই মনোযোগ চলে যাচ্ছে আসলে হয় করোনা এবং তারপরে ডেঙ্গুর দিকে। একদম খুবই খুবই আসলে একটা যুক্তিসঙ্গত একটা মানে কথা। সেটা হচ্ছে যে জ্বরের তো অনেক অনেক কারণ, কিন্তু আমাদের ফোকাস কি শুধুমাত্র ডেঙ্গু বা করোনা চলে যাচ্ছে কেন? ডেঙ্গু এবং করোনা নিয়ে আমরা কথা বলছি এই কারণে যে ডেঙ্গুটা একদম ওই যে আমরা যেটা বারবারই বলছি, শকে চলে যাচ্ছে, বাচ্চাদের মর্টালিটি বেশি, বাট এর বাহিরেও অন্য কিছু তো থাকতে পারে। যেমন ডেঙ্গু বা করোনা আমাদের কাছে যে পেশেন্টরা আসছে যদি থাকেও, তাদের মধ্যে কিন্তু সেকেন্ডারি ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ইনফেকশন, ইভেন করোনাতেও এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন আবার এগুলো ছাড়াও তো জ্বরের কারণ হতে পারে, যেমন টাইফয়েড, যেমন হাই গ্রেড ফিভার, যেটা একেবারে বেজলাইনেই নামছে না, জ্বর যত প্যারাসিটামল খাওয়ানো হোক না কেন জ্বরটা 100 নিচে নামছেই না, তখন কিন্তু মাথায় আনতে হবে যে এটা টাইফয়েড কিনা। তখন কিন্তু টাইফয়েডের পরীক্ষাটা করিয়ে নিতে হবে। তো টাইফয়েডের পরীক্ষা যেটা, সেটা আবার ওই যে কিছুক্ষণ আগে যেটা ডেঙ্গুর কথা বললাম, সেটা প্রথম 3 দিনের মধ্যে করতে হয়। আর টাইফয়েডের আবার যে একটা পরীক্ষা আছে যেটা ভিডাল টেস্ট, সেটা আবার 6 ডে পরে করতে হয়। কিন্তু প্রথমে কালচার করলেও কিন্তু প্রথম 1, 2, 3 যে কোনো দিনে কালচার করলেও এটা ধরা পড়ে। তারপরে বাচ্চাদের, যে কোনো এজের বাচ্চাদের খুবই একটা গুরুত্বপূর্ণ জ্বরের কারণ হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তো ইউরিনারি ট্র্যাক্ট কেন বাচ্চারা না পানি কম খায়, অনেকে খেলাধুলা করবে বা টিভি দেখবে বলে প্রস্রাবটা আটকে রাখে, এসব কারণে হচ্ছে তাদের। আর যারা হচ্ছে ফ্রিকুয়েন্টলি ডায়াপার চেঞ্জ করে না, একদম ছোট্ট বেবি, তাদের কিন্তু বিশেষ করে মেয়ে বাচ্চাদের, এদের কিন্তু ইউটিআই হওয়ার, এবং এই জ্বরটার সঙ্গে যেটা থাকে একটু কাঁপুনি থাকে, মানে বলে শিভারিং থাকে, জ্বরটা হাইগ্রেড এবং যখন উঠে একটু শিভারিং থাকে এবং সকালবেলা উঠে একটু বমি বমি ভাব হয়, তলপেটে ব্যথা হয়, প্রস্রাব করার সময় জ্বালা পোড়া হয়। এই ব্যাপারগুলো মা যদি খেয়াল করে তাহলে কিন্তু সে ডক্টরকে গাইড করতে পারবে যে আসলে আমি কোন দিকে যাব, এই ব্যাপারগুলো দেখতে হবে। এছাড়া এই সিজনটাতে তো ফ্লুয়ের সিজন, আমরা জানি অক্টোবর পর্যন্ত, আমাদের দেশে অক্টোবর নভেম্বর পর্যন্ত এই সময়টা কিন্তু ইনফ্লুয়েঞ্জা হয়। যারা অ্যাটোপিক বাচ্চা, যাদের হঠাৎ করে জ্বর আসছে, হঠাৎ করে হালকা জ্বর আসছে, এর সঙ্গে কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, কারণ তাদের অ্যালার্জির সমস্যা আছে, এই সমস্যা এখানেও এটা হয়। এছাড়া যেটা দীর্ঘমেয়াদী জ্বর, যে 2 সপ্তাহের বেশি হয়ে গেছে, লো গ্রেড ফিভার, কিংবা জ্বরটা হচ্ছে সে ময়মনসিংহের দিকের অঞ্চলের দিকে, ওখানে কালা জ্বরটা বেশি হয়, ঠিক আছে? তো ভালুকা, ময়মনসিংহ এসব এলাকা, টঙ্গী এসব জায়গায় দেখা যাচ্ছে তাদের এটা তখন কিন্তু মানে ওটা মাথায় রাখতে হবে যে আমার জ্বরের যে এই যে কারণগুলো, এগুলোর বাহিরে তো আমরা চলে আসিনি, এর বাহিরে এক্সট্রা এ দুটো উৎপাত কিন্তু আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। তারপর হচ্ছে আমার মনে হয় একটা যদি আমরা সিবিসি ইনিশিয়ালি করি, তাহলে কিন্তু প্রপারলি আমরা বুঝতে পারি যে কোন দিকে যাচ্ছে। যেমন করোনার জ্বরে যেটা হয়, লিম্ফোসাইট কাউন্টটা কম থাকে, নিউট্রোফিল বেশি থাকে, কিন্তু যদি আমরা ডেঙ্গু জ্বর, সেখানে কিন্তু আমরা দেখি যে লিম্ফোসাইট কাউন্টটাই বেশি। মানে এইসব, এবং বাবা মা যদি একটু গাইড করে, একটু খেয়াল করে যে আসলে জ্বরটা হওয়ার পর থেকে তার কী প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো, প্রথমের যে অ্যাম্বিগুইটি যে আমি কোন দিকে যাব, এই ব্যাপারগুলো থাকে না, তখন প্রথম থেকেই প্রপারলি ট্রিটমেন্ট হয়। তবে এক্ষেত্রে আমি বলবো এই সময়টা যেহেতু আমরা খুব ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, জ্বর হওয়ার সাথে সাথে স্যারও যেটা বললেন যে ফ্লুইড তো খাবে, সঙ্গে স্যালাইনটা খাবে। তবে এক্ষেত্রে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা পরবর্তীতে হয়তো বলতে ভুলে যাব, বলে রাখি এখনই। এখন মাথায় যে সকলে ঢুকেছে তো যে ডেঙ্গু হলে স্যালাইন দিতে হয়, শরীরে স্যালাইন করতে হয়। তো গ্রামের দিকে বা শহরেও আমি নিজস্ব একেবারেই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলছি। তো ওরা করে কি, যে হসপিটালে যাব না, চারদিকে করোনা আছে, তার চেয়ে আমি একটা স্যালাইন কিনে নিয়ে এসে একটা সিস্টারকে ডাক দিয়ে বাসায় আমি স্যালাইনটা দিয়ে দিই।
বিশ্বাস করেন, আমি বলছি একেবারে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। ফ্লুইড ওভারলোড নিয়ে বাইলেটারাল প্রলিফারেশন এমনিতেই হচ্ছে, যখন ভাস্কুলার পারমিটিভিটি বেড়ে যায় তখন থার্ড স্পেসে ফ্লুইড চলে যায়, এমনি প্রলিফারেশন অ্যাসাইটিস হয়। কিন্তু ওভার ফ্লুইড হয়ে গেলে তখন দেখা যায় লাংসের আরও যেমন ইডিমা হয়, নানা প্রকার প্রবলেম হয়ে যায়। এবং আমাদের কাছে কিছু আইসিইউতে এসে ভর্তি হতে হচ্ছে, তারা কিন্তু ফ্লুইড ওভারলোড মানে খেয়ে পানি না, তারা নিজেরা স্যালাইন নিয়েছে। কোন সময় ক্রিস্টালয়েড নিতে হবে, কোন সময় কলয়েড নিতে হবে, এটা কিন্তু খুবই একটা জাজমেন্টের ব্যাপার। একমাত্র ডক্টরাই বলতে পারবে। অনেক কিছুর ব্যাপার আছে, হেমাটোকিট বাড়ছে নাকি কমছে, কখন আমরা ক্রিস্টালয়েড দিব, কখন, এই ব্যাপারটা না বুঝে আমি যে কোনো একটা নর্মাল স্যালাইন কিনে এনে বাসায় পুশ করে দিলাম, আমি রেটগুলো ঠিক রাখলাম না, এটাও অনেক বড় ভয়ঙ্কর ব্যাপার। খেয়াল রাখতে হবে। এবারে একটু আমরা স্যারের কাছে আসতে চাই। এই যে বাবা মাদের সচেতন থাকার কথাই আমরা বলছিলাম, আপু বলছিলেন যে কিভাবে সচেতন থাকতে হবে, এই বিষয়ে আপনি যদি আমাদেরকে একটু বলতেন। অনেক রকম ভুল ধারণা ও প্রচলন আছে, ভুল কাজও তারা করছেন, যেরকম স্যালাইন পুশ করার কথাটি হচ্ছিল। সতর্ক থাকার জন্য তাদেরকে কি সাবধানতা অবলম্বন করতে হবে, কখন কিভাবে চলতে হবে, এ ব্যাপারে যদি আপনি আরো বলতেন। আসলে বিষয়টা হলো যার যে কাজ তার সেটাই করতে হবে। ডাক্তারের কাজ ডাক্তারই করতে হবে, বাবা মার কাজ বাবা মার করতে হবে। তো প্রথমে আমরা বলি বাবা মার কী করণীয়। সেটা হলো যে একটা আমরা বলেছিলাম যে কোনো কারণে জ্বর হোক না কেন, ফ্লুইড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সেই ফ্লুইড কোনোভাবেই আইভি দেওয়া ঠিক হবে না বাসায়। কারণ আমরা ফ্লুইড যখনই হাসপাতালে দেই, সেটার মধ্যে দেই সেটা নিয়ন্ত্রিতভাবে, অনিয়ন্ত্রিত না। তাহলে বাবা মারা বাসায় কী করবেন, তারা বাচ্চাদেরকে ফ্লুইড খাওয়াবেন, মানে লিকুইড খাওয়াবেন, তরল খাবার খাওয়াবেন। সেটাও মা মুখে খাওয়াতে পারেন, মুখে খাইলে এক গ্লাস বেশি খেয়ে ফেলছে, বাচ্চা পেশাব করে বের করে দিল, কিন্তু তার থেকে শরীরের রক্তনালীর ভিতরে এটা চাপ বৃদ্ধি করা কি ফ্লুইড ওভারলোডের কথা যেটা বললো, সেটা হওয়ার সম্ভাবনা কম। 2 নম্বর হলো আমাদের তো পুষ্টি দিতেই হবে। তাহলে জ্বর হলে এমনি মন মেজাজ খারাপ থাকে, বাচ্চারও খারাপ থাকে, খেতে চায় না, এরকম নানান ঘ্যান। কিন্তু তাদের পর্যাপ্ত ক্যালোরি তাদের চলাফেরা করার জন্য তো লাগবেই। তাহলে আমরা অল্প খাবার দেব, বেশি ক্যালোরি দেব, এই ধরনের একটা ব্যবস্থা করলে ভালো। তাহলে যে সমস্ত খাবারগুলোর ভিতরে বেশি ক্যালোরি আছে সেটা হলো চর্বি জাতীয় খাবার। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল ওদেরকে বাসায় আলুর কেটে তেলে ভাজি করে দিলাম, চিপস তৈরি করে দিলাম। আমরা সবসময় ডিমটা সিদ্ধ খাওয়াইতেছিলাম, এখন ডিমটা তেলে ভাজি করে দিলাম। আমরা সবসময় বেগুনের তরকারি রান্না করে দিচ্ছিলাম, বেগুনটা ভাজি করে দিলাম। ভাত দিচ্ছিলাম, একটু পোলাও দিয়ে দিলাম। তাতে কি হলো, যে ওর ভিতরে যে ফ্যাটটা আসলো সেই ফ্যাটটা এক্সট্রা ক্যালোরি দিবে। অল্প খাবার বেশি ক্যালোরি। 2 3 নম্বর হলো আমাদের সব থেকে বেশি বদ অভ্যাস, যেটা জ্বর হওয়ার সাথে সাথে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া। এই অ্যান্টিবায়োটিক যে রোগ ডায়াগনোসিসে কত মানে বিরূপ একটা স্টেপ, এটা বলে বোঝা যাবে না। এটা ডায়াগনোসিস দেরি হয়ে যায় এবং এই অ্যান্টিবায়োটিকের প্রভাবে রোগ ধরতে দেরি হয়, অনেক সমস্যা হয়ে যায়। সুতরাং আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক আমরা দিব, তো সেই চিকিৎসাটা কিন্তু ডায়াগনোসিসে পরে। আন্দাজে একটা অ্যান্টিবায়োটিক দিলে কিসের জন্য চিকিৎসা দিলাম, কিসের জন্য অ্যান্টিবায়োটিক দিলাম, কেউ জানে না, ওনারাও জানেন না, ডাক্তারও জানে না। তো সুতরাং এই অ্যান্টিবায়োটিক খাওয়াতে বিরক্ত থাকতে হবে। তো অ্যান্টিবায়োটিকটা দেওয়ার যে লোক, সে হলো ডাক্তার, তাকে এটা করতে দেন। এটা 3 নম্বর। 4 নম্বর হলো যে কোনো কারণে জ্বর না হোক না কেন, আমাদের সবার থেকে দেখতে হবে, খেয়াল করতে হবে যে বাচ্চাটা পেশাব করছে কিনা। কারণ এই সময় যে ফ্লুইড ইনটেক কম হয়, তাহলে তার একটা কুপ্রভাব পড়ে কিডনির উপরে, পেশাব কমে যায়। শরীরে কোনো র্যাশ আসছে কিনা, শরীরে কোনো ব্লিস্টার হচ্ছে কিনা। ছোটো বাচ্চা, তাদের অনেকের জ্বরের কারণ কিন্তু মেনিনজাইটিস, যাদের মাথার তালুটা ফুলে যায় হঠাৎ করে। তাহলে বাবা মা যখন টেক কেয়ার করবেন, তখন প্রত্যেক দিন যেন প্রতিটা সময় যখন মাথায় হাত দিয়ে দেখবেন যে এই জায়গাটা ফুলে গেছে কিনা। তো এই রকমভাবে প্রত্যেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। এবং এইটুকু যদি আমরা খেয়াল করি, এবং কোনো রকম কনফিউশন আমরা এখানে রাখতে পারবো না। তো সেই কনফিউশন যদি থাকে যে না আমি বুঝতেছি না বিষয়টা কি, ডাক্তারের সাথে পরামর্শ করেন। তো এই 5-6টা জিনিস যদি আমরা আমাদের অভিভাবকদের কাছে পৌঁছাতে পারি, তারা যদি এইটুকু মেনে চলেন, আমার মনে হয় জ্বরে আক্রান্ত হয়ে বিনা ডায়াগনোসিসে, বিনা চিকিৎসায় কোনো বাচ্চা মারা যাবে না। 2 নম্বর হলো আমাদের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন, তারা বাই দিস টাইম ডেঙ্গু এবং করোনা ম্যানেজমেন্টের জন্য সব মাস্টার হয়ে গেছে। ইভেন মাস্টার অন্যান্য দেশের ডাক্তারদের তুলনায় কম যাচ্ছে না অনেক। এবং এবারে ডেঙ্গু যেটা আছে সেটা খুব ড্রাস্টিক একটা প্রেজেন্টেশন ছিল, কিন্তু ডিসপাইট দ্যাট, সেটা থাকা সত্ত্বেও তাদের ম্যানেজমেন্ট এত সুন্দর হয়েছে সমস্ত হসপিটালে,
এত জটিলতা কম হয়েছে যেটা মানে মর্টালিটি নাই বললেই চলে। তো সুতরাং মানে জিনিসটা হলো যে সময় মতো এসে পৌঁছানো। অনেক সময় এমন খারাপ অবস্থায় চলে আসেন তো তখন আর কিছু করার থাকে না, সেটা ভিন্ন ব্যাপার। আর যেহেতু আজকে ডেঙ্গু করোনা নিয়ে কথা হচ্ছিল, তো করোনাতে শিশুদের সাধারণভাবে তাদের অ্যাসিমটোমেটিক, তাদের সিভিয়ার প্রবলেমসের সম্ভাবনা অনেক কম থাকলেও একটা কমপ্লিকেশন, একটা জটিলতা কিন্তু সমস্ত পৃথিবীব্যাপী, ইভেন আমাদের এই দেশেও কিন্তু অনেক কেস এই পর্যন্ত আইডেন্টিফাইড হয়েছে, সেটাকে বলা হয় MIS-C। এই MIS-Cটা সাধারণ মানুষ বুঝবেন না, তবে এটা একটা জটিল অবস্থা, এবং এই জটিল অবস্থার জন্য যে সমস্ত সাইন সিমটমগুলো থাকে, একটা বাচ্চা জ্বর ছিল, সে জ্বরটা হঠাৎ করে আবার বেড়ে যাচ্ছে, সমস্ত শরীরে র্যাশ চলে আসছে, প্যালপিটেশন হচ্ছে, বাচ্চা এই খুব sick হয়ে গেছে। বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে শুনবো যেটি আপনি এখন বলছিলেন, তবে ছোট্ট আরেকটি বিরতির পরে। দর্শক, আমরা ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আবিদ হোসেন মোল্লা, আরও আছেন ডক্টর সারাবন্ত হুরা। আমরা কথা বলছি এই সময়ের জ্বর, করোনা না ডেঙ্গু এই বিষয়টি নিয়ে। বিরতিতে যাবার আগে স্যার আপনি আমাদেরকে বলছিলেন যে কমপ্লিকেশন নিয়ে, সেখানে যদি বলতেন। সেটা হলো যে কোভিড ইনফেকশনের কমপ্লিকেশন। আমরা আগেই বলেছি যে কোভিড নিয়ে বাচ্চাদের যেহেতু তাদের সিমটোমেটোলজি জটিলতা মারাত্মক হয় না, সেই জন্যে আমরা অনেক সময় বাবা মাদেরকে বলি আপনারা এত দুশ্চিন্তা করবেন না। তবে এর পাশাপাশি কিন্তু আবার আমরা বলি যে আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ দুশ্চিন্তা করার মতো একটা সমস্যা কিন্তু কোভিড আক্রান্ত বাচ্চাদের হতে পারে। সেটা কি, যে একটা বাচ্চা জ্বর ছিল না, অল্প জ্বর ছিল, দুই একটা কাশি ছিল, কিন্তু কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে দেখা গেল বাচ্চাটা জ্বর বেড়ে গেছে, তার শরীরে র্যাশ চলে আসছে, বাচ্চা আগের থেকে অনেক বেশি ইরিটেটেড, সব থেকে বেশি কান্নাকাটি করছে, কাশিটা বেড়েছে ইত্যাদি। এই ধরনের জটিলতা যদি হয় তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ এর সাথে অনেক সময় হার্টের প্রবলেম হয়, লিভারের প্রবলেম হয়, পেটে পানি চলে আসে ইত্যাদি ইত্যাদি। এটাকে বলে MIS-C, অর্থাৎ শরীরের করোনা আমরা আগে বলেছিলাম লাংসে, কিন্তু এখন কিন্তু শরীরের অন্যান্য অনেক অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু এটা জড়িয়ে যাচ্ছে। তো সুতরাং এটা ইনভেস্টিগেট করা এবং তার জন্য পর্যাপ্ত এবং প্রয়োজনীয় যে চিকিৎসা, সেটা কিন্তু হাসপাতালে রেখেই করতে হবে, এটা বাসায় এটা অবহেলা করা যাবে না। তো সুতরাং এটাও কিন্তু আমাদের অভিভাবকদের জন্য একটা মেসেজ। 2 নম্বর হলো ডেঙ্গুর কথা, তো আমরা একটু আগে বলছিলাম। তো ডেঙ্গু এটা হলো টিপিক্যাল ক্লাসিক্যাল ডেঙ্গু, যে মাইল্ড হবে, মাঝামাঝি টাইপের হবে, মারাত্মক পর্যায়ে হবে। কিন্তু ডেঙ্গুর কোনো সময় এটা অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসে, যেটাকে বলে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম। সেটা কিন্তু একটু ভয়াবহ ধরনের। এবং সাম্প্রতিককালে আমি এখানে উল্লেখ করতে চাই, আমাদের কোনো একটা টিভি চ্যানেলের একজন ভদ্রলোক, ওনার ছেলে কিন্তু সাম্প্রতিক সময় এই এক্সপ্যান্ডেড ডেঙ্গুতে এবছর মারা গেছে। তো সেটা হলো যে এখানে ডেঙ্গু যে জ্বর, গায়ে ব্যথা, এখান থেকে রক্ত পড়ছে ইত্যাদি, এর বাইরে একটা বাচ্চা হঠাৎ করে খিঁচুনি শুরু হয়ে গেল, একটা বাচ্চা হঠাৎ করে প্যালপিটেশন হচ্ছে, খুবই তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, তার লিভার এনজাইমসগুলো বেড়ে গেছে। তো এই ধরনের যে অ্যাটিপিক্যাল যে প্রেজেন্টেশনগুলো, এইগুলো নিয়ে কিন্তু এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম হয়, এবং তার জন্যে কোনো দেরি করা যাবে না। সিভিয়ার ডেঙ্গুতেও দেরি করা যাবে না, এই এক্সপ্যান্ডেড ডেঙ্গুতেও দেরি করা যাবে না। তাহলে বিষয়টা দাঁড়ালো, যদি কোনো বাচ্চার জ্বর যাচ্ছে না, তার সাথে তার ব্লাড প্রেশার, পালসটা বাচ্চাকে বেশ দুর্বল হয়ে গেছে, কোনো জায়গাতে রক্তপাত হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এবং এর পাশাপাশি কোনো বাচ্চার জন্য হঠাৎ করে একটা ঝাঁকুনি দিল শরীরের মধ্যে, তো এই ধরনের যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোমের পসিবিলিটিকে সামনে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এইটা হলো আমার এটি বাবা আমার বোঝার বিষয়। আপনার কাছে এবারে আসতে চাই, এখনকার কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনে স্কুল বন্ধ, বাচ্চারা কিন্তু পুরোটা সময় বাড়িতেই আছে, ডেঙ্গু এর মধ্যেও হচ্ছে এবং বাচ্চারা অসুস্থ হচ্ছে, সেক্ষেত্রে আসলে প্রিভেনশনের জন্য আমাদের এখন কি করতে হবে? ডেঙ্গু মশার প্রিভেনশন কিন্তু বাবা মার হাতেই বা বাসার মানুষের, কারণ ডেঙ্গু যে অ্যাডিস মস্কিটোর বাহক যেটা, সেটা কিন্তু ডোমেস্টিক মস্কিটো, সেটা বাসায় হচ্ছে। তাহলে হচ্ছে আপনি বাহিরে ময়লা পানিতে কিন্তু হচ্ছে না। তাহলে আপনি কি করবেন, আপনি দেখেন যে এই যে ফ্লাওয়ার ভেসের ভিতরে আমরা পানিটা রেখে দিয়েছি, কিংবা ফুলের টবের উপর যে পানিটা জমে আছে, কিংবা অনেকে যেটা হয় যে ওয়াশরুমে ট্যাঙ্কের মধ্যে বা বালতির মধ্যে পানি জমিয়ে রাখে, সেগুলো 72 আওয়ার্স পর হয়ে গেলে সেখানে ডেঙ্গু মশা জন্মগ্রহণ করতে পারে। তাহলে প্রতিদিন এগুলোকে আমার পরিষ্কার করতে হবে। আমি রিসেন্টলি হচ্ছে একটা
টিভির ইয়েতে শুনেছি যে মা বলছে যে আমার বাসা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আমার বাসায় বাচ্চাটা ডেঙ্গু বাসায় থেকে হয়নি, কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা ধুলাবালির পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে ডেঙ্গুর পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটা আলাদা। এটা হচ্ছে খুবই স্বচ্ছ পানিতে, যেমন এসির যে পানিটা যেখানে জমা হচ্ছে, আপনার যে রেফ্রিজারেটর আছে তার নিচের যে ট্রে সেখানে যে পানিটা জমা হয়ে যাচ্ছে সেগুলো আমরা খেয়াল করি না। এগুলো যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, এবং অনেক সময় দেখা যায় কি বারান্দায় একটা ফুলের টব আছে, সেখানে ফুলের টব লাগানো নাই, বাট ওখানে বৃষ্টির পানি জমে আছে, আপনি এটা ফেলে দিচ্ছেন না, বা একটা প্লাস্টিকের কন্টেনার ভিতরে জমে আছে, এসব খেয়াল করছেন না। তো এগুলো খেয়াল করতে হবে। এগুলো যদি পরিষ্কার রাখেন তাহলে আপনার বাসায় মসকিউটো মানে অ্যাডিস মসকিউটো জন্মগ্রহণ করছে না। আরেকটা ব্যাপার, অ্যাডিস মসকিউটো শুধু রাতে কামড় দিচ্ছে না, এটা দিনে কামড় দেয়। কাজেই শুধুমাত্র রাত্রেবেলা আপনি যদি মসকিউটো নেট লাগিয়ে রাখেন তাহলে হবে না। সারাদিন ধরে একটা, যে এখন তো অনেক মসকিউটো রিপেলেন্ট বের হয়েছে, সেগুলো আমরা ডে টাইমেও আমাদের ইউজ করতে হবে। তাহলেই কিন্তু নিজে এবং আমার সন্তানটিকে আমি ডেঙ্গু মশা থেকে রক্ষা করতে পারি। মানে অ্যাডিস মসকিউটো থেকে যদি আমি বংশবিদ্ধারী করতে না দিই তাহলে কিন্তু আমার ডেঙ্গুটা হচ্ছে না। আর যদি জ্বর আসে, আপনার হাতেই কিন্তু আপনার বাচ্চাটার সব কিছু ফার্স্ট, মানে মাই কিন্তু একজন ফার্স্ট ডক্টর। তাহলে আপনি অবজার্ভ করুন বাচ্চাটার কী কী প্রবলেম হচ্ছে, অতি সত্বর হচ্ছে ডক্টরের পরামর্শ নিন। যদি আপনি যেতে না পারছেন, এখন সবাই টেলিমেডিসিন করছে, অ্যাটলিস্ট টেলিমেডিসিনে একজন ডক্টরের পরামর্শ নিন। নিজে নিজে রিস্ক নেবেন না, কারণ আসলেই পরিস্থিতিটা এখন খারাপ। আমাদের সচেতনতার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে রক্ষা পেতে পারি। সেটা শুধু ডক্টর না, বাসা থেকেই সচেতনতাটা তৈরি হবে। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের দর্শকদেরকে এত কিছু জানানোর জন্য। অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, কর্তৃপক্ষকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।